Bismillahirrahmanirrahim. Welcome to Radhanagar. Welcome to the Facebook page of Radhanagar Anir Degree College and ICT Clinic. Online SSC classes Rangunia Sottogram. Class information of SSC Chemistry second paper. কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি থিওরি অর্থাৎ তোমার গুণগত রসায়ন 3 অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। আমি উপস্থাপনায় আছি মোহাম্মদ নূর আফসার, লেকচারার, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম। আজকের আলোচ্য বিষয় হলো জারণ বিজারণের পুরাতন মতবাদ, জারণ বিজারণের আধুনিক বা ইলেকট্রনীয় মতবাদ, জারণ সংখ্যা, কতিপয় গুরুত্বপূর্ণ যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয়, আর কতিপয় গুরুত্বপূর্ণ বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান। এই ফাঁকে আমি একটা কথা বলে রাখি, আমি আজকে ক্লাসটা 2 অংশে বিভক্ত করব। প্রথম অংশে শুধু আমি এই আলোচনা করব, দ্বিতীয় অংশে থাকবে তোমার আয়রনের পরিমাণ, কপার এবং অনুদাত জারণ বিজারণ প্রক্রিয়ায় কোন দ্রবণে উপস্থিত আয়রন এবং কপারের নির্ণয় সম্পর্কিত সমস্যা নিয়ে আলোচনা করা হবে। আসল জারণ বিজারণ, অধিকাংশ বিক্রিয়ায় জারণ বিজারণ অন্তর্ভুক্ত রাসায়নিক তড়িৎকুল বিক্রিয়া, দহন বিক্রিয়া, ধাতু বিশ্লেষণ বিশোধন, লোহার মরিচা ভরা, সালোক সংশ্লেষণ পদ্ধতিতে উদ্ভিদের গ্লুকোজ ইত্যাদি, এগুলো হলো জারণ বিজারণ প্রক্রিয়ার একটা অংশ। জারণ বিজারণ পদ্ধতিতে দুই ভাগে ব্যাখ্যা করা যায়, একটা হলো সনাতন বা পুরাতন পদ্ধতি, বর্তমান হলো আধুনিক পদ্ধতি। এখন পুরাতন পদ্ধতিতে জারণ কি? কোনো মৌল বা যৌগের সাথে অক্সিজেন যুক্ত হওয়ায় জারণ, যেমন আয়রনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে ফেরাস অক্সাইড হয়েছে, এটা একটা জারণ। হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে H2O হয়েছে, এটা একটা জারণ। কোনো যৌগের মধ্যে অক্সিজেন বৃদ্ধি হওয়া জারণ, যেমন এটা হলো তোমার ইথানল, অক্সিজেনের সাথে যুক্ত হইয়া ইথানোইক অ্যাসিড হয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড। আমার মূল কথা হলো অক্সিজেন বৃদ্ধি পাইছে কিনা। তড়িৎ ঋণাত্মক মৌল যুক্ত হওয়া, যেমন ম্যাগনেসিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হওয়া একটা জারণ। তড়িৎ ধনাত্মক মৌলের ঋণাত্মক মৌল বৃদ্ধি হওয়া, যেমন ফেরাস ক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হয়ে ফেরিক ক্লোরাইড হয়েছে, এটা একটা জারণ। হাইড্রোজেন অপসারণ জারণ, যেমন তোমার এটা হলো মিথেন, এটা পানির সাথে যুক্ত হয়ে, বিশেষ করে হাইড্রোজেন উৎপাদনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়, এটা ওয়াটার গ্যাস বলা হয়। তাহলে কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ হয়েছে, কার্বন মনোক্সাইড হয়েছে, এটা একটা জারণ। হাইড্রোজেন পরিমাণ হ্রাস, যেমন এটা ইথানলের জারিত হওয়ার সময় এখানে হাইড্রোজেন ছিল 6টা, এখানে হয়ে গেছে 4টা, হ্রাস হয়ে গেছে, এটাও জারণ। তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ জারণ, যেমন সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, এখান থেকে সোডিয়ামটা অপসারণ হওয়াই জারণ। তারপরে তড়িৎ ধনাত্মক মৌল পরিমাণ হ্রাসকরণ, যেমন কিফরাস ক্লোরাইডের মধ্যে ক্লোরিন চালনা করলে কিফিক ক্লোরাইড হয়, এটাও একটা জারণ। তাহলে সংক্ষেপে আমি জারণের পুরাতন মতবাদে 8টা সংখ্যা দিছি, যদিও আমরা বর্তমানে আধুনিক মতবাদটা বেশি ইউজ করব, কিন্তু আমার কেমিস্ট্রি জানা হতে জারণ বিজারণ জানতে হলে আমাদের পুরাতন মতবাদটা একটু জানতে হবে। এখন আসো বিজারণ। এখানে একটা মিসিং হয়ে গেছে দেখা যায়, তারপর আমি মুখে মুখে বলে দিই একটা পেজ মিসিং হয়ে গেছে, তাই পরবর্তী আছে কি? হ্যাঁ আছে, তাই উলট পালট হয়েছে, আমরা ঠিক করে নিছি। বিজারণ কি? প্রথমে হলো হাইড্রোজেন যুক্ত হওয়া বিজারণ, যেমন ক্লোরিনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়েছে, এটা বিজারণ। হাইড্রোজেনের পরিমাণ বৃদ্ধি, যেমন এখানে তোমার ইথানল, লিথিয়াম, অ্যালুমিনিয়াম, এটার অর্থ হলো হাইড্রোজেন যুক্ত করছে, হাইড্রোজেনের পরিমাণ বেড়ে গেছে, বিজারণ। তড়িৎ ধনাত্মক মৌল যুক্ত, যেমন ফ্লোরিনের সাথে ম্যাগনেসিয়াম যুক্ত হয়েছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এটা জারণ। তড়িৎ ধনাত্মক মৌল বৃদ্ধি হওয়া, যেমন কপার সালফেটের সাথে পটাশিয়াম আয়োডাইড বৃদ্ধি, এখানে মনে করো কপারের জারণ সংখ্যা যোজনী ছিল 2, এখানে হয়ে গেছে 1, অর্থাৎ কপারের পরিমাণ বৃদ্ধি পাইছে, এটাও বিজারণ। অক্সিজেন অপসারণ হওয়া বিজারণ,
যেমন ম্যাগনেসিয়াম থেকে কার্বন মনোক্সাইড চালনা করলে ম্যাগনেসিয়াম থেকে অক্সিজেন চলে যায়, এটা বিজারণ। অক্সিজেনের পরিমাণ হ্রাস পাওয়া বিজারণ, যেমন ইথানোয়িক অ্যাসিড, এর মধ্যে হাইড্রোজেন চালনা করলে মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেভাবে হোক এটা জৈব যৌগের বিষয়। জাস্ট আমার এখানে মনে রাখতে হবে হাইড্রোজেন অক্সিজেন অপসারণ হচ্ছে, সেই জন্য এটা বিজারণ। তড়িৎ ধনাত্মক মৌল অপসারণ, ঋণাত্মক মৌল অপসারণ বিজারণ, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে ক্লোরিন অপসারণ, এটা হলো একটা বিজারণ। তড়িৎ ধনাত্মক মৌলের পরিমাণ ঋণাত্মক মৌলের পরিমাণ হ্রাস, এটা একটা বিজারণ। যেমন ফেরিক ক্লোরাইডের মধ্যে হাইড্রোজেন চালনা করলে ফেরাস ক্লোরাইড হয়, এটা একটা বিজারণ। তো আমি মোটামুটি পুরাতন জারণ বিজারণের পুরাতন মতামত নিয়ে একটু দিক নির্দেশনা হইলাম। এখন আমরা পরবর্তী অংশ যেটা দেখব সেটা হলো আধুনিক পদ্ধতি, খুবই ইম্পর্টেন্ট। জারণ বিজারণের আধুনিক পদ্ধতি ইলেকট্রনীয় মতবাদ। আধুনিক মতবাদ অনুসারে যে রাসায়নিক প্রক্রিয়ায় ইলেকট্রন অপসারিত হয় তাকে জারণ বলে। যেমন ফেরাস তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে 2টি ইলেকট্রন ত্যাগ করার সময় জারণ প্রক্রিয়া সম্পন্ন হয়। এক্ষেত্রে ফেরাস 2টা ইলেকট্রন ত্যাগ আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করে ফেরাস আয়নে পরিণত হয়, সুতরাং এখানে আয়রন জারিত হয়েছে। আবার ফেরাস আয়ন পুনরায় একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়নে পরিণত হয়, এটাও জারণ। আর বিজারণ হলো তোমার যে রাসায়নিক বিক্রিয়া এখানে সম্পন্ন হওয়ার সময় ইলেকট্রন গৃহীত হয়, তা রাসায়নিক বিক্রিয়াটা হবে সম্পন্ন হওয়ার সময় ইলেকট্রন গৃহীত হয়, তাকে বিজারণ বলে। জারণ বিজারণ প্রক্রিয়া সংঘটিত হওয়ার কয়েকটি উদাহরণ, যেমন তোমার তড়িৎ রাসায়নিক বিক্ষোষে অ্যানোড হিসেবে আমরা জিঙ্ক সালফেট হলো তড়িৎ বিশ্লেষ্য, ক্যাথোড হিসেবে কপার সালফেটও তড়িৎ বিশ্লেষ্য ব্যবহার করা হয়। বিক্রিয়াটি নিম্নলিখিতভাবে সংঘটিত হয়, যেমন জিঙ্ক কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট কপার উৎপন্ন হয়। দর্শক আয়ন, এখানে সালফেট বাদ দিলে আমরা দর্শক আয়ন কি পরবর্তী হালে আলোচনায় আসতেছি। জিঙ্ক প্লাস কপার আয়ন, জিঙ্ক আয়ন প্লাস কপার, এই প্রক্রিয়ায় জিঙ্ক কী করে ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। আবার কপার আয়ন জিঙ্কে ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে কপারে ধাতুতে পরিণত হয়। তাহলে জারণ হলো জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়ন হওয়ার সময় জারণ হয়েছে, আর বিজারণ হলো কপার আয়ন জিঙ্কে ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু হওয়ার সময় বিজারণ হয়েছে। সুতরাং প্রক্রিয়াটা একটা জারণ বিজারণ প্রক্রিয়া। এখানে জারিত হওয়ার সময় জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, অপরদিকে ক্যাথোডে তড়িৎ বিশ্লেষ্য কপার আয়নে জিঙ্কের ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার সময় কপার ধাতুতে পরিণত হয়। তাহলে এটা একটা রিডাক্স বিক্রিয়া। তো জিঙ্ক প্লাস কপার আয়ন, পরবর্তী আলো আমরা দর্শক আয়ন যোগ করে দিছি। এই প্রশ্নটা তোমাদের আসতে পারে যে জারণ বিজারণ প্রক্রিয়া একসাথে সংঘটিত হয়, তবে এটা হলো বেস্ট উদাহরণ। এই উদাহরণের মাধ্যমে তোমরা বুঝিয়ে দিবা জারণ বিজারণ প্রক্রিয়া একসাথে সংঘটিত হয়, শুধু জারণ বা শুধু বিজারণ প্রক্রিয়া সম্পন্ন হয় না। আরও উদাহরণ দেখো, যেমন স্টেনাস ক্লোরাইড ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে স্টেনিক ক্লোরাইড ফেরাস ক্লোরাইড হয়। আর দর্শক আয়ন যদি আমি ক্লোরাইড দুই দিক থেকে বাদ দিই, এটা স্টেনাস প্লাস ফেরিক সমান স্টেনিক ফেরাস। তো জারণোদ্য বিক্রিয়া স্টেনাস 2টা ইলেকট্রন ত্যাগ করে স্টেনিক হয়ে গেছে। বিজারণোদ্য বিক্রিয়া ফেরিক আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে ফেরাস আয়নে পরিণত হয়েছে। তো এক্ষেত্রে তোমার যে করতে হবে, যেহেতু ইলেকট্রন আমরা ভিতর থেকে বাইরে দিই না, বাইরে থেকে ভিতরে দিই না, তোমাকে একটু সমতা বিধান করে নিতে হবে। তাহলে এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করে এখানে একটা গ্রহণ করে, তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 2 দিয়ে গুণ করে দিলেই আমাদের বিক্রিয়া হয়ে গেছে। 2টি ইলেকট্রন ত্যাগ করে জারিত হওয়ার সময় স্টেনিক আয়নে পরিণত হয়, অপরদিকে ফেরাস আয়ন স্টেনাসের ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হওয়ার সময় ফেরাস আয়নে পরিণত হয়। তাহলে এখন আমরা আয়রন, অর্থাৎ আয়রন যেখানে ফেরিকটা ফেরাস হয়েছে সেই সমীকরণকে 2 দিয়ে গুণ করে নেব। গুণ করে দিয়ে একের সাথে যোগ করে দিলে তাহলে সমতা বিধানও হয়ে যাবে, একই সাথে জারণ বিজারণ আমরা ব্যাখ্যা করতে পারি। এখানে দর্শক আইনটা একটু বলে রাখি, যদি পরবর্তী হালে আমরা দর্শক আইন নিয়ে আলাদা একটা সেগমেন্ট আছে। দর্শক আইন হলো যে সকল আয়ন জারণ বিজারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে না, শুধু তাদের
আয়ন পরিবর্তন, অর্থাৎ বন্ধু পরিবর্তন। এটা আমি মজা করি ক্লাসে বলি, এরা বন্ধু পরিবর্তন করে, অর্থাৎ যার শক্তি বেশি তার দিকে যায়। এটা যার মোটামুটি সক্রিয়তা বেশি তার দিকে যায়, কিন্তু নিজের কোনো ইলেকট্রন আদান প্রদান হয় না। তাদের অবস্থান ঠিক থাকে, বিক্রিয়ার আগে যা ছিল বিক্রিয়া শেষে, সেই জন্য এটাকে দর্শক আইন বলা হয়। যে সমীকরণগুলি আমরা জারণ বিজারণ করার সময় জারণোদ্ধ সমীকরণ বিজারণ, যে প্রক্রিয়ায় অংশগ্রহণ জারণ প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা জারণোদ্ধ বিক্রিয়া বলি। বিজারণ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার প্রক্রিয়াকে জারণ প্রক্রিয়া অংশগ্রহণ করে। এই সমীকরণগুলি তোমরা একটু মনে রাখবা। যদি তোমাদের বিক্রিয়া হাইড্রোজেন সালফাইড দেয়, তখন হাইড্রোজেন বাদ দিয়ে সালফাইড আয়ন থাকবে, তখন প্রক্রিয়াটাই হবে সালফাইড আয়ন দুইটা ইলেকট্রন করে গ্রহণ করে সালফারে পরিণত হবে। সেটা আমরা পরবর্তী বিক্রিয়ায় দেখাবো। অক্সালিক অ্যাসিড অক্সালেট হিসেবে থাকবে, যেন অক্সালেট দুইটা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড হয়ে যায়। হাইড্রোজেন ফারক্সাইড হিসেবে থাকবে, হাইড্রোজেন দর্শক আইন বাদ দিবে, তো ফারক্সাইড ইলেকট্রন ত্যাগ করে অক্সিজেনে পরিণত হবে। পটাশিয়াম আয়োডাইড থাকবে, তাহলে পটাশিয়াম দর্শক আইন আয়োডাইড হিসেবে থাকবে, আয়োডাইড ইলেকট্রন ত্যাগ করে আয়োডিন গ্যাসে পরিণত হয়। ফেরাস আয়ন হিসেবে থাকবে, সালফেটটা দর্শক আইন বাদ দেবে, ফেরাস আয়ন ইলেকট্রন ত্যাগ করে ফেরিক আয়ন হবে। সোডিয়াম থাইওসালফেট, সোডিয়াম দর্শক আয়ন বাদ দেবে, থাইওসালফেটটা থাকবে, থাইওসালফেটটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম থায়োনেটে পরিণত হয়। এই বিক্রিয়াগুলি তোমরা এখান থেকে একটু মনে রাখবা, পরবর্তী হলে আমরা বিক্রিয়াগুলিকে হাতে লাগাবো। এখন আসো বিজারণোদ্ধ বিক্রিয়া। রিডিউস বিক্রিয়ায় যে অংশে কোনো বিজারক পদার্থ আয়ন ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় তাকে বিজারণ পদার্থ। যে জিনিসগুলি তোমাকে বিভিন্ন ধরনের বিজারক পদার্থ তোমাকে নিম্নলিখিত বিজারণোদ্ধ সমীকরণ ভালোভাবে মনে রাখতে হবে। পরবর্তী রাসায়নিক বিক্রিয়ায় সমতা বিধান করতে আমরা অর্ধ বিক্রিয়াগুলি ব্যবহার করব। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তো দর্শক আইন বাদ দিলে পারম্যাঙ্গানেট আইন থাকবে। পারম্যাঙ্গানেট আইন কী করে দেখো, পারম্যাঙ্গানেটের সাথে 4টা অক্সিজেন যুক্ত আছে, সেই 4টা অক্সিজেন অপসারিত হয়ে পানি হিসেবে চলে যাবে। পানি হিসেবে চলে যেতে তার জন্য 8টা হাইড্রোজেন আয়ন লাগে। এই হাইড্রোজেন আয়নটা আমরা পরবর্তী হালে যখন বিক্রিয়া দেখাবো সেটা অ্যাসিড থেকে সরবরাহ পাবো। তো এই ক্ষেত্রে সমতা বিধান করার জন্য 5টা ইলেকট্রন যোগ করতে হবে। পটাশিয়াম ডাইক্রোমেট দেখো, ক্রোমেটটা দর্শক আইন বাদ দিয়ে ডাইক্রোমেট থাকবে, ডাইক্রোমেটের সাথে 7টা অক্সিজেন আছে, 7টা অক্সিজেন সম্পূর্ণ চলে যাবে, চলে গিয়া সেটা পানি আকারে চলে যাবে। তো 7টা অক্সিজেনের জন্য 14টা হাইড্রোজেন আয়ন লাগবে। এই 14টা হাইড্রোজেন আয়ন এখানে যদি আমি সাহায্যের সমতা বিধান করতে যাই, এই জায়গায় 6টা ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে যখনই এই ধরনের বিক্রিয়াগুলি আসবে এই সমীকরণটা তোমার মনে রাখতে হবে। আর এত জটিলতা মাথা কামানোর কোনো দরকার নেই, এভাবে মনে রাখলে তুমি যে কোনো সমতা বিধান দিক তুমি সহজে করে ফেলতে পারবে। তারপরে দেখুন এখন কপার সালফেট, যেমন কপার আয়নটা এখানে তোমার বিজারক আয়ন, এটা জারক আয়ন বিজারিত হয়ে কপার আয়নে পরিণত হয়। এখন জারণ সংখ্যা নির্ণয় করতে হবে তোমাদের কেন্দ্রীয় মূল্য। অনেক সময় জারণ সংখ্যা নির্ণয় করার আগে তোমার এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হবে। ইলেকট্রন গ্রহণ বা ত্যাগের ফলে পরমাণুতে সৃষ্ট ধনাত্মক ঋণাত্মক চার্জের সংখ্যাটিকে ওই মৌলের জারণ সংখ্যা বলে। মনে রাখবে পর্যায় সারণীর গ্রুপ 1-এর সবগুলি মৌলের জারণ সংখ্যা +1, গ্রুপ 2-এর +2, গ্রুপ 17-এর -1, যদিও ব্যতিক্রম আছে কিন্তু আমরা ব্যতিক্রমটা এখানে আলোচনা করতেছি না, আমরা মূল যেটা গ্রুপ 16 -2, গ্রুপ 15 -3 আর গ্রুপ 14 +-4। এই সাহায্যে নিয়ে আমরা পরবর্তী হালে কোনো জটিল বলছি এই জন্য বড় বড় যৌগের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা আমরা নির্ণয় করতে পারব। যেমন তোমার নিম্নলিখিত কতগুলি যৌগ এখানে আমি উল্লেখ করছি: পটাশিয়াম ডাইক্রোমেট, পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানেট, পারক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, সোডিয়াম থাইসালফেট, সোডিয়াম টেট্রাথায়োনেট, পটাশিয়াম পেরুসায়ানাইট।
তোমাদের জন্য পটাশিয়াম ডাইক্রোমেটের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা আমি এখানে নির্ণয় করে দেখাই। তাহলে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে হলে তাকে এখানে কেন্দ্রীয় মৌল কি পটাশিয়াম ডাইক্রোমেট ক্রোমিয়াম। ক্রোমিয়াম হলো কেন্দ্রীয় মৌল, এর জারণ সংখ্যা এক্স ধরলাম। পটাশিয়াম জারণ সংখ্যা তোমাদের আগেই লিখে দিয়েছিলাম, গ্রুপ 1-এর মোল +1, অক্সিজেন গ্রুপ 16-এর মোল -2। তাহলে পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা ডাইরেক্ট করে পাচ্ছি। তাহলে দুইটা ক্রোমিয়াম দুইটা পটাশিয়ামের জন্য 2 গুণন +1, ক্রোমিয়াম আমাদের অজানা সেই জন্য 2 গুণন এক্স, 7টা অক্সিজেনের জন্য 7 গুণন -2। তাহলে শেষ পর্যন্ত আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা পাইছি 2s - 12। তা আমরা জানি নিরপেক্ষ যৌগের জারণ সংখ্যা হতো 0। তাহলে 2s - 12 সমান 0 ধরে আমি এক্স এর মান পেয়ে গেছি +6। তো সুতরাং পটাশিয়াম ডাইক্রোমেটের জারণ সংখ্যা হলো +6। আমি তোমাদের এখানে কতগুলি সমীকরণ দিছি, এই সমীকরণগুলি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমাধান বিধান করব। এখানে মনে রাখবা এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই আসে পরীক্ষায়। সমাধান বিধান অত্যন্ত সহজ জিনিস, তোমাদের কতগুলি ফর্মুলেশন দেখাই দিছি, এটা অনেকে মাথা ঢুকে না, এই জন্য এই জিনিসগুলি এই যে সমীকরণগুলি আমি জারণ বিজারণোত্ত সমীকরণ লিখছি এগুলো মনে রাখলে তুমি সহজে যে এখনও রাসায়নিক বিক্রিয়া সমাধান বিধান করে ফেলতে পারবে। এখানে 3 নম্বর প্রশ্নের জন্য এটা প্রায় বোর্ডে আসে এবং প্রায় পরীক্ষায় আসে এই সমাধান বিধান। এই কয়টা সমীকরণ থেকে আসে আমি এই 6টা সমীকরণ এখানে উল্লেখ করছি যেগুলো পরীক্ষায় দিতে পারে। যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অক্সালিক অ্যাসিড সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া ঘটে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন সালফাইড সালফিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট সালফিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন পারঅক্সাইড সালফিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম আয়োডাইড সালফিক অ্যাসিড। তাহলে এখানে ফেরাস অক্সালেট সালফিক অ্যাসিড পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরাস অক্সালেট সালফিক অ্যাসিড পটাশিয়াম ডাইক্রোমেট, অক্সালিক অ্যাসিড মানে ডাইরেক্ট যেভাবে পাওয়া যায় 2 অনুপানি সহ, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিক অ্যাসিড বিক্রিয়া করে পটাশিয়াম ডাইক্রোমেট হাইড্রোজেন সালফাইড সালফিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস সালফেট সালফিক অ্যাসিড, আর পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম আয়োডাইড সালফিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট ফেরাস ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড, কপার সালফেট কপার আয়োডাইড। এই বিক্রিয়া সংগঠিত আমি এখানে আসলে উৎপাদগুলি লিখি নাই, যেহেতু এগুলো পরবর্তী হালে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এখন দেখো আমি আয়নিক ইলেকট্রন পদ্ধতিতে প্রথম বিক্রিয়াটা কিভাবে করছি। এখানে মনে রাখবো পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা হলো জারক পদার্থ যা অবশ্যই বিজারিত হবে, অক্সালিক অ্যাসিডটা বিজারক পদার্থ যা জারিত হবে, আর সালফিক অ্যাসিডটা হলো নিরোধক। এখানে যেহেতু সালফিক অ্যাসিড লঘু সালফিক অ্যাসিড হিসেবে ব্যবহার করি, লঘু সালফিক অ্যাসিড কিন্তু নিরোধক হিসেবে থাকবে। সংগঠিত বিক্রিয়া হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস অক্সালিক অ্যাসিড প্লাস সালফিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট কার্বন ডাইঅক্সাইড পানি। এই বিক্রিয়াটা এইভাবে দেওয়া থাকবে, বা দেওয়া না থাকলে তোমার মুখস্থ মনে রাখতে হবে। প্রদত্ত বিক্রিয়ায় জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার আয়নিক অবস্থা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম, যেটা আমি আগেই দেখাইছি। বিজারক পদার্থ হলো অক্সালিক অ্যাসিড, যার আয়নিক অবস্থা হবে অক্সালেট। এই লেখাটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। নিরোধক পদার্থ সালফিক অ্যাসিড, আর জারণ অবস্থায় অর্থাৎ এখানে সালফিক অ্যাসিড থেকে এটা হাইড্রোজেন আয়ন সালফেট আয়ন আকারে থাকবে। আর প্রদত্ত বিক্রিয়ার মধ্যে আমি পটাশিয়াম আয়ন সালফেট আয়ন হাইড্রোজেন আয়ন ক্ষেত্র বিশেষ, এক্ষেত্রে হাইড্রোজেন এগুলো হলো দর্শক আয়ন, কারণ এদের মধ্যে ইলেকট্রন হস্তান্তরের ব্যাপারটি ঘটে না। এখন আসো আমি কী করছি দেখো, সংগঠিত বিক্রিয়ায় উভয় পক্ষ থেকে প্রথমে আমি দর্শক আয়নটাকে, অর্থাৎ মারতে খেলা হবে দর্শক বাইরে। এখন যেটা হচ্ছে দর্শক বাইরে শুধু ক্যালোয়াররা থাকবে, ক্যালোয়ার 2 গ্রুপ, জারক আয়ন বিজারক আয়ন। তাহলে পারম্যাঙ্গানেট অক্সালেটের সাথে বিক্রিয়া করি, এখানে অবশ্যই তাদের মধ্যে কোরামিন হিসেবে রেফার হিসেবে থাকবে হাইড্রোজেন আয়ন। তাহলে পারম্যাঙ্গানেটটা ম্যাঙ্গানাস আয়ন হয়ে যাবে, অক্সালেটটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে, আর ম্যাঙ্গানাসের অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি হিসেবে চলে যাবে।
এখন জারণদ্য বিক্রিয়া কী করে, অক্সালেটটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তাহলে যেহেতু এখানে দুইটা কার্বন সাইডটা অক্সিজেন আছে, দুইটা মিলে দুইটা কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে। তো অক্সালেট থেকে দুইটা ইলেকট্রন অতিরিক্ত ছিল, ইলেকট্রন দুইটা চলে যাবে। তো যেহেতু ইলেকট্রন অপসারিত হয়েছে সেজন্য এটা জারণ। বিজারণদ্য বিক্রিয়া ওই এটা তোমাদের মুখস্থ লিখেই দিয়েছিলাম, পটাশিয়াম পারম্যাঙ্গানেট 4টা অক্সিজেন আছে, 4টা অক্সিজেনকে পানি করতে 8টা হাইড্রোজেন আয়ন লাগবে। এই হাইড্রোজেন আয়নটা সাপ্লাই দেয়, আমি যেখানে দ্রাবক হিসেবে সালফিক অ্যাসিড ব্যবহার করছি নিরোধক, সালফিক অ্যাসিডের হাইড্রোজেন আয়ন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে পানি আহারে চলে যাবে পারম্যাঙ্গানেটটাকে ম্যাঙ্গানাস আয়নে। যেহেতু এখানে ম্যাঙ্গানাসের জারণ সংখ্যা 7 থেকে 2-এ চলে আসছে, সে এর অর্থ হলে এটা 5টা ইলেকট্রন গ্রহণ করছে, এই 5টা ইলেকট্রন এখানে যোগ করে দিয়েছি। আর যদি এভাবে মাথায় না ঢুকে ডাইরেক্ট মুখস্থ রাখবে এই অংশটা। তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার অক্সালেটটা ইলেকট্রন ত্যাগ করতেছে 2টা, কিন্তু পারম্যাঙ্গানেট ইলেকট্রন গ্রহণ করতেছে 5টা। তাহলে এখানে যতটা থাকতেছে ততটা গ্রহণ করতেছে না, তাহলে এখানে ইলেকট্রনের একটা সামঞ্জস্য নাই। এই ফাঁকে মনে রাখবে ইলেকট্রন এখানে বাইরে থেকে দেওয়া হয় না, বা নিচ থেকে বাইরে চলেও যায় না। তাহলে কী করে, আমাদের এখানে ব্যালেন্স করে নিতে হবে। তাহলে ব্যালেন্স করে নেওয়ার আগে আমরা লসাগুর সংক্ষিপ্ত নিয়ম জানি। 2 এবং 5-এর লসাগু কত হবে মনে মনে হিসেব করে নিব, 10 হবে। তো 2 ক্ষেত্রে ইলেকট্রন 10টা পরিণত করতে হবে। তাহলে যদি আমি অক্সালেট থেকে 10টা ইলেকট্রন পেতে চাই, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করে নিতে হবে। আর পারম্যাঙ্গানেট থেকে যদি বিজারক পদার্থ যদি 10টা ইলেকট্রন সাপ্লাই পেতে চাই, এটাকে 2 দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে আমি 1কে 5 দিয়ে গুণ, 2কে 2 দিয়ে গুণ করে 10টা ইলেকট্রনে পরিণত করছি। এখন যোগ করে দিলে +10 -10 হারা যাবে, -10 +10 হাঁটা গিয়া একেবারে ইলেকট্রন চলে যাবে। তখন শেষ পর্যন্ত বিক্রিয়া হবে 5 অক্সালেট 2 পারম্যাঙ্গানেট 16 হাইড্রোজেন আয়ন 10 কার্বন ডাইঅক্সাইড 2 ম্যাঙ্গানাস আয়ন 8 পানি। এখন আমরা দর্শক আইন যোগ করে দিব। দর্শক আইন যোগ করার আগে অক্সালিক অ্যাসিডটা আছে হাইড্রোজেন, অর্থাৎ এই হাইড্রোজেন আর ওই 16টা হাইড্রোজেন থেকে 10টা হাইড্রোজেন এখানে চলে যায়। তাহলে বাকি থাকে 6টা হাইড্রোজেন। পারম্যাঙ্গানেটের জায়গায় পটাশিয়াম বসে যাবে, 6টা হাইড্রোজেন থেকে আসবে, 3টে সালফিক অ্যাসিড থেকে আসবে। তাহলে এখানে ম্যাঙ্গানাসটা ম্যাঙ্গানিজ সালফেট হয়ে যাবে। দর্শক আইন যেহেতু যোগ করে দিচ্ছি, যেহেতু বাম দিকে পটাশিয়াম আছে, ডান দিকে কিন্তু পটাশিয়াম, তো পটাশিয়ামটা পটাশিয়াম সালফেট হিসেবে অটোমেটিক চলে আসবে। তো পটাশিয়াম সালফেট হিসেবে আসলো, তুমি হিসেব করে দেখো বিক্রিয়কে যতটা সালফেট, উৎপাদেও ঠিক ততটা সালফেট আছে। তো এই ফাঁকে আমি বলে রাখি, পটাশিয়াম থাকলে, যেহেতু দর্শক আইন পটাশিয়াম সালফেট একসাথে বাদ দিয়েছে, আবার যখন দর্শক আইন যোগ করবা, তো পটাশিয়াম নিয়ে অনেকে হেসিটে কোথায় যাবে, পটাশিয়ামকে ডাইরেক্ট K2SO4 লিখে দিবা। 2টা পটাশিয়াম থাকলে 1টা পটাশিয়াম সালফেট, 4টা পটাশিয়াম থাকলে 2টা পটাশিয়াম সালফেট। এই জিনিসটা মাথায় রাখবা সমতা বিধান করার সময়। তাহলে আমি আরও, যেহেতু এগুলো একটু দ্রুত করব, একটা সবগুলো একই রকম। এখন আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট হাইড্রোজেন সালফেট চালনা করে সালফিক অ্যাসিডের মধ্যে পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট উৎপন্ন করছি। উৎপন্ন এটা সালফার উৎপন্ন হবে। তো দর্শক আইন যদি বাদ দিই, তাহলে এদিকে পটাশিয়াম বাদ যাবে, এখানে হাইড্রোজেন বাদ যাবে, এখানে সালফেট বাদ যাবে। তাহলে পারম্যাঙ্গানেট সালফাইড আয়ন, হাইড্রোজেন আয়ন, ম্যাঙ্গানাস আয়ন, সালফার আয়ন। যেহেতু দর্শক আয় পটাশিয়াম সালফেট দুইটাই দর্শক, এটা সম্পূর্ণই বাদ যাবে, পানিটা ঠিক থাকবে। তো জারণদ্য বিক্রিয়া সালফাইড 2টা ইলেকট্রন ত্যাগ করে সালফারে পরিণত হবে। ও বিজারণ আগের মতোই লিখে দিবে, এখানে আর ব্যাখ্যা করার প্রয়োজন মনে হয় করছি না। তাহলে সালফাইড ইলেকট্রন ত্যাগ করতেছে 2টা, পারম্যাঙ্গানেটে গ্রহণ করতেছে 5টা, ওই আগের মতোই 1 × 5 যোগ 2 × 2 দিয়ে গুণ করে আমরা যদি যোগ করে দিই, তাহলে 2 পারম্যাঙ্গানেট 5 সালফাইড 16 হাইড্রোজেন আয়ন 2 ম্যাঙ্গানাস আয়ন 5 সালফাইড 8 পানি। আর দর্শক আইন যখন যোগ করে দিচ্ছি, যেন হাইড্রোজেন সালফাইডের সাথে 10টা হাইড্রোজেন এখানে চলে আসবে, আর বাকি 6টা মিলে 3টা সালফিক অ্যাসিড। পটাশিয়াম এখানে বসে যাবে, পটাশিয়াম সালফেটটা হয়ে যাবে, আর ম্যাঙ্গানিজের সাথে ম্যাঙ্গানাস সালফেট, বাকিগুলো ঠিক থাকবে।
এই বিক্রিয়াটা বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এটা আয়রন পরিমাণ নির্ণয়ের জন্য খুবই দরকার আছে। একটু সবগুলো ইম্পর্টেন্ট, এটা একটু বেশি ইম্পর্টেন্ট আর কি। এটা দুই ক্ষেত্রেই ব্যবহার করে, এটা শুধু সমাধান বিধান না, আয়রনের পরিমাণ নির্ণয়ের জন্য এই সমীকরণটা তোমাদের লাগবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেরাস সালফেট, সালফিক অ্যাসিড দ্রাবণে ফেরিক সালফেট, ম্যাঙ্গানেজ সালফেট, পটাশিয়াম সালফেট পানি উৎপন্ন করে। এই সমীকরণ অবশ্যই মুখস্থ রাখবে। তোমাদের কিন্তু ডাইরেক্ট সমীকরণ দেওয়া থাকবে না, তোমাদের উদ্দীপক দেওয়া থাকবে। দুইটা দ্রবণ যোগ করে যে বিক্রিয়াটা সংঘটিত হয় তার সমতা বিধান করো। তো সুতরাং তোমার বিক্রিয়া কী হয়, উৎপাদ কী হয়, সব মুখস্থ মনে রাখতে হবে। তাহলে আমি আইনিক সমীকরণ লিখলাম দর্শক আইন বাদ দিয়ে। তো ফেরাস থেকে ফেরিক হয়েছে, ফেরাস আইনটা ফেরিক আইনে পরিণত হয়েছে, সেই জন্য একটা ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে একটা ফেরিক আইন হবে। এইটারে কি, এগুলো তোমার হিসেব করার দরকার নেই। এখানে আমি ইচ্ছে মতো এখানে ফেরিকও থাকতে পারে, শুধু দুইটা নাও থাকতে পারে। আমি এটা দেখাইছি সমীকরণের দুইটা যেহেতু আয়রন আছে সেই জন্য আমি দুইটা এখানে রাখছি। আর ওই বীজাণুটা তো মুখস্থ, সব বিক্রিয়া করি। তাহলে আয়রন ইলেকট্রন ত্যাগ করছে একটা, কিন্তু পটাশিয়াম পারমানেন্ট ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে 5টা। তাহলে 1কে 5 দিয়ে গুণ করে 2-এর সাথে যোগ করে দিলাম 5 ফেরাস ম্যাঙ্গানেজ আয়ন, অর্থাৎ 5 ছাড়া যাবে, ইলেকট্রন হারা যাবে, শুধু আয়নগুলো থাকবে। এটা যেহেতু 5 দিয়ে গুণ করছি, এটা 5 ফেরাস। এটা দিয়ে 1 দিয়ে গুণ করছি ম্যাঙ্গানাস পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন ঠিক থাকবে। এখানে 5 ফেরিক, ম্যাঙ্গানাস, 4 পানি। এখানে একটা দর্শক আইন যোগ করার আগে একটা সমস্যায় পড়বো আমরা। তোমরা একটা বিক্রিয়ায় দেখো ফেরিকের মধ্যে দুইটা করে, একটা অণুর মধ্যে দুইটা ফেরিক সালফেট থাকে। এর অর্থ হইলে যে ফেরিকটা সবসময় জোর আসবে, কিন্তু আমি যে সমতাকৃত আয়নিক সমীকরণ লিখছি এখানে ফেরিকটা জোর নাই। তাহলে আমরা কি করব, ফেরিকটাকে জোর করে নিব, একটা মিনিমাম জোর সংখ্যা দিয়ে গুণ করে নিব, অর্থাৎ সবচেয়ে ছোটো জোর সংখ্যা হলো 2 দিয়ে গুণ করে নিব। এখন আমি দর্শক আইন যোগ করে দিই, কোনো সমস্যা নয়। 10 ফেরাস সালফেট টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। যেহেতু হাইড্রোজেন এখানে কোনো জায়গায় ব্যবহৃত হয় না, সব হাইড্রোজেন আছে সালফিক অ্যাসিড থেকে। প্রতি সালফিক অ্যাসিডের মধ্যে 2টা হাইড্রোজেন আয়ন, 8টা সালফিক অ্যাসিডের মধ্যে 16টা হাইড্রোজেন আয়ন। 10টা ফেরিকে মিলে 5টা ফেরিক সালফেট, আর 2টা পটাশিয়াম, 2টা ম্যাঙ্গানাস আয়ন, 2টা ম্যাঙ্গানাস সালফেট। আর যেহেতু পটাশিয়াম এদিকে 2টা আছে, 2টা পটাশিয়াম মিলে একটা সালফেটের সাথে যুক্ত। এটা কোনো ইয়া ছাড়া লেগে ফেলবা, কারণ লেগে ফেলার পরেও দেখবা সালফেটের আয়নের কোনো পার্থক্য নাই, দুই দিকে সমান। তো যেহেতু একই বিক্রিয়া, আমি একটু দ্রুত যাচ্ছি। এই বিক্রিয়াটা মনে হয় চিটাং বোর্ডে আসছিল। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে হাইড্রোজেন পারঅক্সাইড বিক্রিয়া করে সালফিক অ্যাসিড উৎপন্ন করে, সালফিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, এখানে সালফেট হবে, এখানে একটা এস হবে, ম্যাঙ্গানেজ সালফেট। এখানে একটা এস হবে, ম্যাঙ্গানেজ সালফেট, অক্সিজেন প্লাস পানি। তাহলে আমি বই দিকে দর্শক আয়ন বাদ দিছি। তাহলে দর্শক আয়ন বাদ দিলে পারম্যাঙ্গানেট, দর্শক আয়ন বাদ দিলে পারঅক্সাইড, দর্শক আয়ন বাদ দিলে হাইড্রোজেন আয়ন। আর এখানে দর্শক আয়নের মধ্যে পটাশিয়াম সালফেট 2টাই বাদ, ম্যাঙ্গানেজ সালফেট বাদ, ম্যাঙ্গানেজ আয়ন, অক্সিজেন ঠিক থাকবে, পানি এগুলো রাখতে, এগুলো বাদ দিতে পারবে না। যার মধ্য সমীকরণ অক্সিজেন থেকে 2টা ইলেকট্রন ত্যাগ করে পারঅক্সাইড থেকে অক্সিজেন গ্যাস হয়ে গেছে। আর বীজাণু তো একই সমীকরণ বারবার দেখছি আমরা, একই ব্যবস্থা। তাহলে 1কে 5, 2কে 2 দিয়ে গুণ করে যোগ করে দিলেই আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, 5 অক্সিজেন, 16 হাইড্রোজেন, 2 ম্যাঙ্গানাস, পানি আর দর্শক আয়ন যোগ করে দিলাম। তাহলে এখানে পটাশিয়াম যোগ বসে যাবে, এখানে 10টা হাইড্রোজেন আয়ন এখান থেকে চলে আসবে। 10টা চলে যাওয়ার পরে 6টা হাইড্রোজেন আয়ন আছে, 6টা হাইড্রোজেন আয়ন মিলে 3টা সালফিক অ্যাসিড হয়ে যাবে। ম্যাঙ্গানাসের সাথে সালফেট যোগ হয়ে যাবে, অক্সিজেন তো নিরপেক্ষ যোগ, ঠিক আছে। আর পটাশিয়াম এবং সালফেট, পটাশিয়াম সালফেট চলে আসবে।
এত পটাশিয়াম পারম্যানেট আরও আছে, যেমন এখানে আয়োডাইড আছে। পটাশিয়াম বাদ দিবে, আয়োডাইড বাদ দিবে। আমি খুব দ্রুত যাচ্ছি, কিন্তু হাইড্রোজেন একই বিক্রিয়া তো তোমাদের হয়তো ভালো না লাগতে পারে, একে হয়তো বারবার বলা আছে। আয়োডাইড 2টা ইলেকট্রন, আয়োডিন গ্যাস হয়ে যাবে। বিজারা গদ্য সমীকরণ আগের নিয়মে 1কে 5 দ্বারা 2কে 2 দিয়ে গুণ করে যখন আমরা লিখব 2 পারম্যাঙ্গানেট 10 আয়োডাইড 16 হাইড্রোজেন, এদিকে হবে 2 ম্যাঙ্গানেস আয়ন 5 আয়োডিন 8 ওয়াটার। দর্শক আইন যোগ করে দিছি, এখানে কোনো ব্যতিক্রম নাই। যেহেতু হাইড্রোজেনটা সরাসরি সালফিক অ্যাসিড আসছে, সেজন্য এখানে আর কিছু করতে হবে না। পারম্যাঙ্গানেট পটাশিয়াম, এখানে মনে রাখবো পটাশিয়াম 10টা, সেই জন্য 5টি পটাশিয়াম, 5টি 10, এখানে 10টা, এখানে 2টা, টোটাল 12টা পটাশিয়াম। এই জিনিসটা মনে রাখতে হবে, ধারাটার জন্য 6টা পটাশিয়াম সালফেট, আর বাকিগুলো আগে নিয়েই আছে। এখানে আমি ফেরিক অক্সালেট, সালফিক অ্যাসিড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম, কার্বন ডাইঅক্সাইড, পানি। এখানে অতি ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানিজ সালফেট। এখানে আয়রনটা সালফেট, পটাশিয়ামটা সালফেট, ম্যাঙ্গানাসটাও সালফেট হিসেবে চলে যাবে। শুধু ওই অক্সালেটটা, তো এখানে কিন্তু দুইটাই, একটা জারক আয়ন, একটা বিজারক আয়ন। ফারাসটা বিজারক আয়ন, অক্সালেটটা জারক আয়ন, দুইটাই রাখতে হবে তোমাকে। এই জিনিসটা এখানে ইম্পর্টেন্ট। তাহলে ফেরাস উভয়ে বিজারক আয়ন। আচ্ছা, তো জারণ অর্ধবিক্রিয়া ফেরাস ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হবে, অক্সালেট ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড হয়। তাহলে আমি বিজারণ অর্ধবিক্রিয়া 2টা পাইছি। এই 2টা বিক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য টোটাল ইলেকট্রন হয়েছে 3টা, আর বিজারণ অর্ধ সমীকরণ হলো ওই আগের নিয়মে 5টা। তাহলে 3 আর 5-এর মিলাইতে হবে এখানে তোমার হিসাব। অর্থাৎ আয়রন একটা ইলেকট্রন ত্যাগ করে ফেরিক হয়, অক্সালেট 2টা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড হয়। 2টা বিজারক পদার্থ মিলে টোটাল ইলেকট্রন ত্যাগ, এটা খুব ভালো করে মনে রাখবা। 3টে ইলেকট্রন ত্যাগ করছে, এখানে ত্যাগ করছে 3টা, গ্রহণ করছে 5টা। তাহলে এখন 3 এবং 5-এর মধ্যে আমার সমন্বয় করতে হবে 15। তাহলে 2 এবং 3-এর যোগফলকে আমি 1 এবং 2-এর যোগফলকে 5 দিয়ে গুণ, 1 যোগ 2-কে 5 দিয়ে গুণ, আর 3 নম্বরকে 3 দিয়ে গুণ করি। তাহলে 5 ফেরাস, 5 অক্সালেট, 3 ম্যাঙ্গানেট, 24 হাইড্রোজেন, যেই 3 দিয়ে গুণ করছি, 5 ফেরিক, 10 কার্বন ডাইঅক্সাইড, 3 এখানেও কিন্তু ফেরিকটা বেজোর হিসেবে আছে, এটাকে আমাকে জোর করে নিতে হবে। জোর করে নিলে 10 ফেরাস, 10 অক্সালেট, 6 পারম্যাঙ্গানেট, 48 হাইড্রোজেন, 10 ফেরিক, 20 কার্বন ডাইঅক্সাইড, 16 ম্যাঙ্গানাস, 24 পানি। তো দর্শক আইন যোগ করে দিয়ে, এখানে দর্শক আইন লাগবে না, 2টা যেহেতু ফেরাসের সাথে কার্বক্সিলেট আসছিল, অক্সালেট, ফেরাস অক্সালেট, আর দর্শক আইন এটা 6টা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর হাইড্রোজেন 48টা আসবে, 24টা সালফিক অ্যাসিডের থেকে। তাহলে 10টা ফেরিক, 5টা ফেরিক সালফেট, 20 কার্বন ডাইঅক্সাইড, 6টা পারম্যাঙ্গানেট, আর যেহেতু পটাশিয়াম 6টা, তো নিশ্চয়ই এখানে 3টা ফেরিক সালফেট উৎপন্ন হবে। তাহলে বিক্রিয়াটা আমাদের অনুরূপভাবে এখানেও সেই বিক্রিয়াটা আরেকটা দেখাইলাম। এতক্ষণ পর্যন্ত আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিয়েছিলাম, এখন কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট, এটা একটা ট্র্যাক ট্রেস হচ্ছে। তাহলে 2 দিক থেকে আমি আয়রন বাদ, এটাকে 2 অংশে বিভক্ত করছি, জাস্ট ফেরাস এবং 2টাই রাখতে হবে। ফেরাস একটা ইলেকট্রন ত্যাগ করে, কার্বক্সিলিক অক্সালেট 2টা ইলেকট্রন ত্যাগ করে। আর বিজারণ অর্ধ সমীকরণ ওইটাই আগে যেটা আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে শুরুতে, ডাইক্রোমেট 6 ইলেকট্রন গ্রহণ করবে, 14টা হাইড্রোজেন, 2 ক্রোমাইটস, পানি। 1 এবং 2-এর যোগফলকে 2 দিয়ে গুণ, 3 নম্বরকে 1 দিয়ে গুণ করে যোগ করে দিলে 2 ফেরাস, 2 অক্সালেট, ডাইক্রোমেট 14 হাইড্রোজেন, 2 ফেরিক, 4 কার্বন ডাইঅক্সাইড, 2 ক্রোমাইট। এখন মানে দর্শক আইন যোগ, এটা দর্শক আইন যোগ করতে হবে না, 2টা মিলেই হয়ে যাবে। এইটা দর্শক আইন যোগ করবে না এই জন্য, যেহেতু আমাদের ফেরাস সালফেট ছিল না, ফেরাস অক্সালেট ছিল। তো
তাহলে ফেরাস ডাইঅক্সাইড যেভাবে ছিল আমি সেইভাবে লিখে দিচ্ছি। পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে, এটা ডাইক্রোমেটের সাথে পটাশিয়াম ছিল, হাইড্রোজেনটা আসছে সালফিক অ্যাসিড থেকে, তাহলে 14টা হাইড্রোজেন আসবে 7টা সালফিক অ্যাসিড থেকে। 2টা ফেরিক আয়নে মিলে একটা ফেরিক সালফেট, আর 2টা ক্রোমিয়াম আয়ন মিলে একটা ক্রোমিয়াম সালফেট। তাহলে যেহেতু পটাশিয়াম 2টা, একটা পটাশিয়াম সালফেট, কার্বন ডাইঅক্সাইড ফানি। এখানে অক্সালিক অ্যাসিড এই সমীকরণটাও আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে। যেহেতু এই বিক্রিয়াটা আমরা পড়ছি, দর্শক আয়ন বাদ দিই, অক্সালেট পারম্যাঙ্গানেট হাইড্রোজেন, তাহলে অক্সালেট বিজারক পদার্থ জারিত হবে, 2টা ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইড। আর বিজারক অর্ধ সমীকরণ আগেই লিখছি, তাহলে এগুলো গুণ করে, যেহেতু একইভাবে বিভিন্নভাবে বিক্রিয়া আছে, তোমরা বুঝতে পারো, এটা আর বিশেষ বিস্তারিত আলোচনা করার কিছু নাই। এখানে আবার আসি আমরা 9 নম্বর, পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন সালফেট, সালফিক অ্যাসিড, পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, সালফার ফান। এই বিক্রিয়াটা আসছিল তোমার 2019 সালে চট্টগ্রাম বোর্ডে 3 নম্বরের জন্য। এখানে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা আগে বিক্রিয়া সম্পন্ন করতে হবে, তারপর আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমাধান বিধান করতে হবে। তো সমাধান বিধান করার জন্য আমরা ওই দিক থেকে দর্শক আয়ন বাদ দিছি, ডাইক্রোমেট, সালফাইড আয়ন, হাইড্রোজেন আয়ন। তো জারণাধ্য বিক্রিয়া সালফাইডটা 2টা ইলেকট্রন গিয়ে করে সালফারে পরিণত হয়। বিজানধ্য সমীকরণ ডাইক্রোমেট 6টা ইলেকট্রন, এটা মনে রাখবে, ক্রোমেট 6টা ইলেকট্রন, 14টা হাইড্রোজেন, 2টা ক্রোমিয়াম, ক্রোমাইট আয়ন, 7 অণু পানি। তাহলে 1কে 3 দিয়ে গুণ, 2কে 2 দিয়ে 1 দিয়ে গুণ করে যোগ করে দিলেই আমি ডাইক্রোমেট প্লাস 3টা সালফাইড, 14টা হাইড্রোজেন, ক্রোমাইট আয়ন এখানে 2, এখানে ক্রোমাইট আয়ন এখানে 2টা পরে নাই, তোমরা 2টা এখানে একটা 2 হবে। ক্রোমাইট আয়ন সালফাইড দর্শক আয়ন যোগ করে দিছি, পটাশিয়াম ডাইক্রোমেট 3 সালফাইড, হাইড্রোজেন সালফাইড, দর্শক আয়ন যোগ, পটাশিয়াম ডাইক্রোমেট, হাইড্রোজেন সালফাইড, এখানে হাইড্রোজেন কয়টা চলে গেছে, 6টা, বাকি 8টা সালফিক অ্যাসিড থেকে আসছে, পটাশিয়াম সালফেটটা এদিকে আসছে, ক্রোমিয়াম ক্রোমাইট সালফেট, 3টা সালফার। তো অনুরূপভাবে ডাইক্রোমেটের ফেরাস সালফেট, সালফিক অ্যাসিড, এই বিক্রিয়াটাও আসে তোমার। পটাশিয়াম ডাইক্রোমেটও যেহেতু জারক পদার্থ, তো আমরা এই হিসেবে লিখে নিলাম আয়নিক সমীকরণ। জারণোদ্য আয়রন 2টা ইলেকট্রন ত্যাগ করছে, ফেরিক হয়েছে, বিজারণোদ্য সমীকরণ মুখস্থ, ডাইক্রোমেটের সাথে সবসময় 6টা ইলেকট্রন যোগ হবে, 14টা হাইড্রোজেন, যেহেতু অক্সিজেন 7টা, সেই জন্য 14টা হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে 1কে 6, 2কে 1 দিয়ে গুণ করে যোগ করে দিলাম, ডাইক্রোমেট 6 ফেরাস আয়ন, 14 হাইড্রোজেন, যেহেতু হাইড্রোজেন এখানে অন্য কোনো জায়গায় যায় নাই, তো হাইড্রোজেনটা সম্পূর্ণ সালফিক অ্যাসিড থেকে আসছে, ফেরাস সালফেট, ডাইক্রোমেট, পটাশিয়াম ডাইক্রোমেট, ক্রোমিয়াম 2টা ক্রোমিয়াম মিলে একটা ক্রোমিয়াম সালফেট, 6টা ফেরিক আয়ন মিলে 3টা ফেরিক সালফেট, পটাশিয়াম সালফেট, 7 অনুপান। তো এখানে ডাইক্রোমেটের বিক্রিয়া পটাশিয়াম হাইড্রাইটের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, আয়োডিন উৎপন্ন হয়। তাহলে ইলেকট্রন প্রতি সমতা বিধান করে প্রদত্ত বিক্রিয়া আয়নিক সমীকরণ লিখে দিচ্ছি। তাহলে এখান থেকে বাদ যাবে এটা, এটা আসলে ভুল হয়েছে, এটা হবে না, ভুলে পড়ে গেছে। পটাশিয়াম ডাইক্রোমেট, পটাশিয়াম আয়োডাইড, সালফিক অ্যাসিড, তো পটাশিয়াম সালফেট, ক্রোমিয়াম সালফেট, আয়োডিন, পানি। উভয় দিক থেকে দর্শক আয়ন বাদ দিছি, ডাইক্রোমেট, আয়োডিন, ক্রোমিয়াম, তো জারণোদ্য সমীকরণ মধ্যবিক্রিয়া, আয়োডিন কী করে, 2টা আয়োডিন মিলে একটা আয়োডিন হবে আয়োডাইড, সেই জন্য 2টা আয়োডাইডে 2টা ইলেকট্রন ত্যাগ করে একটা আয়োডিন উৎপন্ন হবে। বিজারণোদ্য সমীকরণ
ডাইক্রোমেটের ওই মুখস্থ এটা 6 ইলেকট্রন গ্রহণ করে। আবার একটু তারপরে বলে রাখি, যেহেতু ক্রোমিয়াম ডাইক্রোমেটের থেকে ক্রোমাইড উৎপন্ন হওয়ার সময় কোনো অক্সিজেন থাকে না, সেই সম্পূর্ণ অক্সিজেনটা পানিতে রূপান্তর হয়। তো 7টা পানির জন্য অক্সিজেনের জন্য 14টা হাইড্রোজেন, এই জন্যই এটা লেখা। তারপরেও মনে যদি এত ঝামেলার দরকার নাই, ডাইরেক্ট লিখে দিব মুখস্থ। আর ব্যালেন্স করতে গিয়ে যেহেতু এখানে ডাইক্রোমেটের মধ্যে ইলেকট্রন ঘাটতি 6টা, এখানে ইলেকট্রন অতিরিক্ত 2টা, 14টা হাইড্রোজেন আয়নের মধ্যে ইলেকট্রন ঘাটতি 14টা। তো বাম ডানের মধ্যে ঘাটতি মিলানোর জন্য 6টা ইলেকট্রন যোগ। তাহলে 1 নম্বর সমীকরণকে আমি কি করছি, 3 দিয়ে গুণ, 2 নম্বরকে 1 দিয়ে গুণ করে যোগ করে দিলে আমার সমতাকৃত আইনিক সমীকরণ হয়ে গেছে। বাকিটা 10 যোগ হয়ে গেছে, একই নিয়ম সব। পটাশিয়াম ডাইঅক্সাইড, ফেরাস ক্লোরাইড, এখন ক্লোরাইড নিয়ে একটা সমীকরণ। এতক্ষণ সালফাইড ছিল, আমরা এখন আসলে এখানে ক্লোরাইডটা ইউজ করা হয় না। হাইড্রোজেন ক্লোরাইড যদি আমি নিরোধক পদার্থ ইউজ করি, কিন্তু এটা বিয়োজিত হয়ে ক্লোরিন, এটা একটা সমস্যা আছে। এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে, যদিও মাঝে মধ্যে এই প্রশ্নটা আসে। এক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটা মাথায় না রেখে যেটা ন্যাচারাল সেটা মাথায় রাখবা। তাই এখানে তো ফেরাসটা ফেরিক হলো বিজারণ আগের নিয়মেই 1কে 6 দিয়ে 6, এখানে একটা 6 হবে, 1 গুণন 6, 1 গুণন 6 যোগ 6, 2 গুণন 1 যোগ করে আমরা সমীকরণটা পেয়ে গেছি। দর্শক এখানে ডাইক্রোমেটের সাথে ছিল পটাশিয়াম, প্যারাসের সাথে ছিল ক্লোরাইড, হাইড্রোজেনের সাথে ছিল তাও ক্লোরাইড। তাহলে ক্লোরাইড এখানে দুইটা ক্রোমিয়াম ক্লোরাইড, 6টা ফেরিক ক্লোরাইড, আর পটাশিয়াম এবং ক্লোরাইড নিজে একটা নতুন লবণ হয়ে যাবে, পানি হয়ে যাবে। এই বিক্রিয়াটা মূলত এখানে তোমাদের পরবর্তী যাব আমরা আয়রন এবং কপার দুইটার পরিমাণই নির্ণয় করব। আয়রন কিন্তু বিজারক পদার্থ, কপার সালফেটটা জারক পদার্থ হিসেবে ইউজ করা হয়। তো এখানে কপার সালফেট পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করে কিউপ্রাস আয়োডাইড, আয়োডিন, কপার, এটা একটা জারক বিজারণ বিক্রিয়া। এখানে জারক পদার্থ কপার সালফেট, বিজারক পদার্থ পটাশিয়াম আয়োডাইড। দর্শক আইন বাদ দিয়ে এখান থেকে সালফেট বাদ, একদিক থেকে পটাশিয়াম বাদ। তাহলে কিউপ্রিকটা কিউপ্রাসে পরিণত হয়েছে, আয়োডাইডটা আয়োডিনে পরিণত হয়েছে। তাহলে জারণ হবে আয়োডাইড, 2টা ইলেকট্রন তো এক করে আয়োডিন হয়ে গেছে। বিজারণোদ্ধ সমীকরণ, কিউপ্রিক আয়নটা ইলেকট্রন গ্রহণ করে কিউপ্রাস আয়ন হয়ে গেছে। তাহলে ইলেকট্রন ছাপতেছে 2টা, গ্রহণ করছে একটা, সেই জন্য 1কে আমি 1 দিয়ে গুণ, 2কে 2 দিয়ে গুণ করে যোগ করে দিলে 2 কিউপ্রিক আয়ন প্লাস 2 আয়োডাইড আয়ন সমান 2 কপার কিউপ্রাস আয়ন। এখানে একটা জিনিস রাখবে, কিউপ্রাসটা কিন্তু আয়োডাইড হিসেবে থাকবে, যেহেতু ডান দিকে আয়োডাইড নাই। তো আমি কি করলাম, 2 দিকে 2টা আয়োডাইড যোগ করে দিলাম, 2 দিকে 2টা আয়োডাইড যোগ করে দিলাম। দুইটা আয়োডাইড, 2 কিউপ্রাস আয়োডাইড, কিউপ্রিক আয়োডাইড, সরি 2 কিউপ্রিক আয়োডাইড, কপার 2 আয়োডাইড, 2 কপার 2 আয়ন প্লাস 4 আয়োডাইড। তাহলে এখানে এদিকেও 2টা আয়োডাইড যোগ করছি, উভয় পক্ষে 2টা আয়োডাইড যোগ আমি লিখে দিয়েছিলাম, এটা হয়তো এখানে প্রিন্টেড ডিলিট হয়ে গেছে। 2 দিকে প্রথম এই লাইনের সাথে 2 দিকে 2টা আয়োডাইড যোগ করে দিছি। যোগ করে দেওয়ার কারণ হলো কিউপ্রাসটা আয়োডাইড আকারে আছে, তো 2টা আয়োডাইড লাগবে, সেই জন্য আমি 2 দিকে 2টা আয়োডাইড যোগ করে দিছি। তাহলে এখানে তো কপার 2টা ছিল সালফেট আকারে, আয়োডাইডটি ছিল পটাশিয়াম আকারে, কিউপ্রাস আয়োডাইড, আয়োডিনটা মুক্ত। তাহলে এখানে যেহেতু 4টা পটাশিয়াম আছে, 2টা পটাশিয়াম সালফেট। সমীকরণগুলি ভালো করে মনে রাখতে হবে তোমাদেরকে। আর একটা বিক্রিয়াটাও আছে, যেহেতু আয়োডিন মুক্ত, আয়োডিনের পরিমাণ নির্ণয় করার জন্য এটা আমরা যখন কপারের পরিমাণ নির্ধারণ করব, তখন এই বিক্রিয়াটা কাজে লাগাবো। সোডিয়াম থাইসালফেট আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম তেত্রাইডের আয়োডিন হবে, উভয় দিকে দর্শক আয়ন সোডিয়াম বাদ।
তাহলে সোডিয়াম থাইওসালফেট প্লাস আয়োডিন টেট্রাটাইওনেট প্লাস আয়োডাইড জারণোদ্দর্শী সমীকরণ। তাহলে থাইওসালফেট ইলেকট্রন ত্যাগ করে টেট্রাটাইন, অর্থাৎ দুইটাই মিলে একটা টেট্রাটাইনেট হয়। তো দুইটার মধ্যে ইলেকট্রন 7টা আছে, দুইটা বাকি আছে দুইটা। বীজাণুদ্দর্শীর আয়োডাইড ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে আয়োডিনে ছেড়ে দেওয়া ইলেকট্রন গ্রহণ করে আয়োডাইডে পরিণত হবে। এখন 7টা আছে দুইটা, গ্রহণ করতেছে দুইটা, তাহলে আমাকে কিছু করতে হচ্ছে না, ডাইরেক্ট যোগ করে দিলাম। তাহলে থাইওসালফেট প্লাস আয়োডিন টেট্রাটাইনেট প্লাস আয়োডাইড, তাহলে বইদিকে 10 সোডিয়াম যোগ করে দিলাম। তো হয়ে গেছে আমার সমাধাকৃত সমীকরণ। থ্যাংকস অল। তোমাদের সাথে আমি কিন্তু ক্লাসটা শেষ করতেছি না, আমার আর একটা ক্লাস আছে, কারণ এরপর লকডাউন হয়ে গেছে এবং তোমাদের জন্য এই অংশটা ইম্পর্টেন্ট। আমি একটু বলে রাখি, তোমাদের এখানে বন্ধ হয়ে গেলেও তোমাদের সাথে, আমাদের কলেজের শিক্ষার্থীদের সাথে এবং আমার সাথে যারা জড়িত আছো তোমাদের সাথে আমি আমার ফেসবুক পেজ আইসিটি ক্লিনিকে আমার কার্যক্রম চালিয়ে যেতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আমি কিছুক্ষণ বাদে আবার আসতেছি।